আসসালামু আলাইকুম আইসিএসসি ভাইরা, আজকে তোমাদের কেমিস্ট্রির একটা খুবই সহজ এবং ইম্পর্টেন্ট যে টপিক সম আয়ন প্রভাব, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটাতে আমি চেষ্টা করছি তোমাদের এই এইচএসসি তে যত কিছু আছে সম আয়ন প্রভাব রিলেটেড, যেগুলো তুমি জানলে তোমার জন্য ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষা এবং সামনে অ্যাডমিশন পরীক্ষার জন্য যথেষ্ট হবে, সেই টপিকগুলো বা বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে কভার করবো ইনশাআল্লাহ। সুতরাং সম্পূর্ণ ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে দেখবা। দেখো, প্রথম কথা হচ্ছে সমায়ন প্রভাবটা কি এবং এটা কখন খাটে। সমায়ন প্রভাব নিয়ে একদম সহজ ভাবে যদি আমি বলি, সেটা হচ্ছে তোমার ধরো একটা বিক্রিয়ায়, একটা রাসায়নিক বিক্রিয়ায় তুমি যদি দুইটা যৌগ এমন দাও, এমন তুমি বিশ্লেষণ এমন দুটো যৌগ ইউজ করো, যে দুটো যৌগ তুমি দ্রবণে দিয়েছো এবং ওই দুটো যৌগতে একটা কমন আয়ন বিদ্যমান আছে, একটা কমন আয়ন বিদ্যমান আছে, তাহলে মানে স্বাভাবিকভাবে বলতে গেলে ওই যে দ্রবণ, যেখানে দুইটা যে যৌগ দিলে এবং তাদের মধ্যে কমন আয়ন বিদ্যমান আছে, সেখানে সমায়ন প্রভাব দেখা যাবে, দেখার সম্ভাবনা আছে, দেখা যেতে পারে। ওয়ার্ডটা শুনবা, দেখা যেতে পারে, আমি বলছি না কিন্তু যাবে, দেখা যেতে পারে। এখন কথা হচ্ছে কখন যেতে পারে কখন যাবে না, এটা আগে একটু বোঝো, তারপরে এইগুলো একটু সুন্দরভাবে বুঝবো। দেখো, শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য হবে সমায়ন প্রভাবের মূল সত্য এটা। শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য। শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য কোন কার? যাদেরকে জলীয় দ্রবণে তোমার দ্রবীভূত করলে এটা ডাইরেক্ট তোমার ইসে পরিণত হয়, মানে শতভাগ আর কি এদের ভেঙে যায়, ভেঙে শতভাগ ভেঙে কি হয়, এই যে তোমার আয়নে পরিণত হয়। এটা হচ্ছে শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য। এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা মনে করো যে যাদেরকে জলীয় দ্রবণে রাখলে এরা কিন্তু সম্পূর্ণ তোমার ভাঙে না, এরা সম্পূর্ণ ভাঙে না, সম্পূর্ণ কিন্তু এরা ভাঙে না। ঠিক আছে, এটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এই আয়নকে দেখানো হয় কিন্তু এরা কিন্তু সম্পূর্ণ ভাঙে না, আংশিক ভাঙে, কয়েক পার্সেন্ট ভাঙে। তো এই ক্ষেত্রে এই মৃদু মানে এই যে তোমার যে একটা হচ্ছে টোটালটা বিয়োজিত হয়েছে আর একটা হচ্ছে অল্প বিয়োজিত হয়েছে আর কি, এই ক্ষেত্রে কিন্তু সমান প্রভাবটা খাটবে। কিন্তু যদি তোমার এইরকম সিস্টেমটা দেখো, যে তুমি যদি এমন করো যে ভাই দুইটাই তুমি সবল তড়িৎ বিশ্লেষ্য দিচ্ছ, যেমন ধরো এই সেল এর সাথে আরেকটা সবল তড়িৎ বিশ্লেষ্য, ধরো তোমার এইটা HNO3, এটা তুমি যদি দাও, তাহলে কিন্তু এটা কিন্তু সবল তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, সবল তড়িৎ বিশ্লেষ্য কিন্তু এটা। তাহলে কি হবে যে এদের মধ্যে কমন আয়ন থাকা সত্ত্বেও, কমন আয়ন থাকা সত্ত্বেও এরা কিন্তু কমন আয়নের প্রভাবটা দেখাবে না। কেন? কারণ ভাই সবল তড়িৎ বিশ্লেষ্যে এটাও 100% বিয়োজিত হয়ে যায়, এটাও 100% বিয়োজিত হয়ে যায়। কমন আয়নের যে বিষয়টা ওটা কিন্তু থাকে না সবল তড়িৎ বিশ্লেষের ক্ষেত্রে। উভয় যখন তুমি পাত্রে সবল দুইটা তড়িৎ বিশ্লেষ ইউজ করবা, কিন্তু যখন তুমি সবার সাথে দুর্বল দিবা, তখন একটা টোটালি বিয়োজিত হবে, আর একটা যে আংশিক বিয়োজিত আছে সেটার সাথে আর কি এটার আয়নের কমন যে বিষয়টা আর কি, ওই মিল, কিছু কমন আয়নের বা কমন কিছু অংশ মিল থাকার কারণে দেখা যাবে যে তোমার টোটাল যৌগে সমায়ন প্রভাবের যে কনসেপ্টটা সেটা তুমি পাবা। তো তোমাদের এইচএসসি লেভেলে ভাইয়া সমায়ন প্রভাবের বিষয়টা চারটা অংশে আমি করতে পারি, যে তোমাদের এই চারটা জানলে মোটামুটি হবে যে কারা কারা দেয় কারা কারা দেয় না। যেমন প্রথমে দেখবা যে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার, সবল লবণ, সরি সরি, দুর্বল অ্যাসিড এবং সবল লবণ। তো এটা কি কিরকম? দেখো, দুর্বল অ্যাসিড এবং সবল লবণ তুমি যদি লক্ষ্য করো, যে তোমাদের খুব কমন যে অ্যাসিড, এটাই বেশি আসে দেখা যায়, CH3COOH, এবং এটা ধরো সবল লবণ, বুঝতেই পারছো খুব ইজি একটাই, CH3COONA। এই দুইটার ক্ষেত্রে এই দেখা যায় যে এটা হচ্ছে ভাই দুর্বল। সবসময় দেখবা কমন আয়নের এইটাই কিন্তু এটা, যে একটা দুর্বল আর একটা সবল, কারণ এটা ছাড়া কমন আয়নের তুমি এইটা পাবা না। সমায়ন প্রভাবের জন্য এই ব্যাখ্যাটাই লাগবে। তো এখানে তুমি এটা বুঝতে পারছো যে এইটা কিন্তু আংশিক মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এবং এটা কিন্তু CH3COONA, এটা কিন্তু সবল তড়িৎ বিশ্লেষ্য, অনুবন্ধী ইটা আর কি, সবল তড়িৎ বিশ্লেষ্য। তাই এদের মধ্যে যখন তোমার বিক্রিয়া হবে, তখন তুমি এখানে কমন আয়ন একটা পাবা। সেই কমন আয়ন কোনটা দেখেই বুঝতে পারছো যে এখানে তোমার CH3C+- পাবা, এবং এখানেও কিন্তু তুমি লক্ষ্য করলে CH3C+- পাবা। এটা হচ্ছে এদের কমন আয়ন, যেখানে একটা জায়গায় হচ্ছে তোমার এটা সম্পূর্ণভাবে বিয়োজিত হয়েছে, আর একটা জায়গায় মৃদুভাবে বিয়োজিত হয়েছে। কিন্তু মৃদু এবং সবল তড়িৎ বিশ্লেষ্যের ক্ষেত্রে এই যে এই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে সব তোমার কমন আয়ন ইফেক্ট বা সবল আয়ন প্রভাবটা থাকবে। এটা হচ্ছে তোমাদের দেখালাম হচ্ছে দুর্বল অ্যাসিড এবং তার সবল লবণের ক্ষেত্রে। তারপরে ভাই দেখো, দুর্বল ক্ষার এবং সবল লবণ, একই কনসেপ্ট থাকবে। দুর্বল ক্ষার এবং সবল লবণ যদি তুমি দেখো, তাহলে একটা দুর্বল ক্ষার, ধরো কমন একটা দুর্বল ক্ষার দেখো, যেমন এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডটা খুব কমন একটা দুর্বল ক্ষার, এবং তার লবণটা এটা বুঝতে পারছো। ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড, ধরো তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা এটা আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা সরি ভুল করছি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে না, এটা তো সবল না ভাই, এটা সবল না, সরি এটাও দুর্বল, সরি এইটা হচ্ছে সবল অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে উল্টাপাল্টা করছি আমি, সরি ফর দ্য মিস্টেক। এখানে অ্যামোনিয়াম ধরো এটা ঠিক ছিল, মানে এটা এটা ঠিক আছে, এটা সবল, এটা ভুল করছি, এটা হচ্ছে সবল। আর এটা তাহলে মনে করো যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা দিতে পারো, ঠিকই আছে। তো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে দুর্বল, এবং এইটার দুর্বলটার হচ্ছে তোর বিশ্লেষণের সাথে এটা একটা লবণ, এই লবণটার সাথে তুমি সবল একটা ক্ষার অ্যামোনিয়াম ক্লোরাইড যুক্ত করছো, সমায়ন প্রভাব পাবা। কি সমান? এখানে কি অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন সমায়ন এখানে। আবার ভাই তুমি যদি 3 নম্বরের ক্ষেত্রে লক্ষ্য করো, সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড, সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড খুবই কমন বৈশিষ্ট্য, এই CH3COOH। এটা না যদি তুমি এটা একই রকম হচ্ছে, আমি অন্য একটা নিই, যেমন এই যে আরেকটা এটা কমন, যে HCl এবং H2S। ঠিক আছে, HCl খুবই পরিচিত, এটা সবল অ্যাসিড, আমাদের সব অনেক আমরা পরিচিত এটার সাথে। এবং H2S এটা হচ্ছে একটা অ্যাসিড এবং কিন্তু এটা দুর্বল, এবং এটা
অল্প মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এইটার ক্ষেত্রে মনে করো একই জিনিস, কমন আয়ন কি এখানে এই হাইড্রোজেন যে আয়নটা, এটা হচ্ছে কমন আয়ন এখানে। আর সবার শেষে যেটা তোমার রয়েছে দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষার এবং দুর্বল অ্যাসিড। তো এই ক্ষেত্রে ভাই দুর্বল ক্ষার এবং দুর্বল অ্যাসিডটা কি হতে পারে, তুমি ধরো দুর্বল ক্ষার, সবল ক্ষার এবং দুর্বল ক্ষার, সরি 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 ফর দ্য মিস্টেক। সো দেখো এই যে একই ঘটনা আর কি, যে তোমার এখানে এটা হচ্ছে তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা লবণ, এটা তো লবণ ধর ভাই, আচ্ছা একটু ভুল হচ্ছে, যাই হোক এটা একটু এই দেখো, এটা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হবে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আর ধরো তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, হ্যাঁ এবার ঠিক আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর তোমার ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড তোমরা সবাই জানো এটা কিন্তু সবল সবল একটা যৌগ এবং এটা মানে শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু এটা কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এই ক্ষেত্রে তুমি বুঝতে পারছো কমন আয়নটা হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন হবে, এই দুই ক্ষেত্রে কমন আয়ন হচ্ছে হাইড্রোক্সাইড আয়ন, ওই যে আয়নটা একটা কমন আয়ন। এবং এই ক্ষেত্রে তোমার মনে করো যে এটাতে দেখালাম একটা সবল ক্ষার একটা দুর্বল ক্ষার। মূল কথা হচ্ছে ভাই এই সব কিছুর মূল কি জানো, একটা কিওয়ার্ড আমি লিখে দিয়েছি, যে তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা ছাড়া কিন্তু তোমার পাবা না, তুমি যে সমান প্রবাহের যে বিষয়টা আছে সেটা কখনোই কিন্তু পাবা না। আর এখানে একটা জিনিস তোমাদেরকে একটু অতিরিক্ত বলে দিই, সেটা হচ্ছে দেখো তোমাদের একটা আছে, তোমরা দেখছো হয়তো যে কেসিএন এবং এজিসিএন এর ক্ষেত্রে, ঠিক আছে, এজিসিএন এর ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে এই দুটো কিন্তু তোমার এটা হচ্ছে দুর্বল লবণ আর এটা হচ্ছে তোমার সবল তড়িৎ বিশ্লেষ্য। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এটা, সবল তড়িৎ বিশ্লেষ্য কেসিএন। তো এদের ক্ষেত্রে কিন্তু ভাই সমান প্রভাব খাটে। কিন্তু তোমার প্রশ্নে যদি কখনো এরকম থাকে যে কোনো একটাকে অতিরিক্ত মাত্রায় দিয়েছে, ধরো এটাকে অতিরিক্ত মাত্রায় দিল বা এটাকে অতিরিক্ত মাত্রায় দিল, তখন কিন্তু ভাই এটা তোমার কমন আয়ন থেকে কমপ্লেক্স আয়ন গঠন করে, ঠিক আছে, তখন কিন্তু কমপ্লেক্স আয়ন গঠন করে। কমপ্লেক্স আয়ন মানে কি, জটিল যৌগ কিন্তু গঠন করবে, এবং জটিল যৌগের ক্ষেত্রে কিন্তু আবার দ্রাব্যতা বাড়ে, মানে উল্টা একটা ঘটনা ঘটে। তো এটা জাস্ট একটু বলে রাখলাম, মূল ওইটা আসে, ওইটা এখন পর্যন্ত আসতে দেখিনি, কিন্তু এই উদাহরণটা আর কি দেয় মাঝে মাঝে, জাস্ট তোমাদের এক্সট্রা এইটুকু জানলাম যে অতিরিক্ত যদি বলে। আর নরমাল ভাবে বললে কমন আয়ন ইফেক্ট এই ক্ষেত্রেও কেসিএন এবং এজিসিএন এর ক্ষেত্রে সিম্পল হবে। তো আজকের এই ক্লাসটা এতটুকুর মধ্যেই রাখছি আর কি, এতটুকুর মধ্যে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমরা কমন আয়নের যে বিষয়টা আছে সেটা ভাই ভালোভাবে বুঝছো। সমায়নের কনসেপ্টটা তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য একটা প্রশ্ন নিয়ে আসছি, যে প্রশ্নটা সলভ করলে এই সমায়ন রিলেটেড যাবতীয় যে প্রশ্ন তোমাদের এইচএসসি তে অথবা অ্যাডমিশনের ক্ষেত্রে তোমার যদি বের করা লাগে বা কাজ করা লাগে, তুমি খুব সুন্দরভাবে করতে পারবে ইনশাআল্লাহ। এই প্রশ্নটা হচ্ছে তোমার বরিশাল বোর্ড 2021 সালে আসা একটা প্রশ্ন। সো প্রশ্নটা এটা আমি ভালোভাবে দেখা যাচ্ছে কিনা আমি তাও তোমাদের বলে দিচ্ছি, যে এই প্রশ্নে দেখো উদ্দীপকের এখানে একটা পাত্রে আছে, পাত্রে তোমার 30 ml এবং 0.01 মোলার এজিসিএল আছে, আর কেএসপির এজিসিএল এর ভ্যালু দেওয়া আছে। মেইন কথা আসো সেটা হচ্ছে প্রশ্ন যে উদ্দীপকের দ্রবণে 0.1 মোলার এইচসিএল তোমার যুক্ত করার পরে দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হবে কিনা, প্রশ্নটা একটু লক্ষ্য করো, দ্রাব্যতার গুণফলের কোনো পরিবর্তন হবে কিনা। তো প্রথম কথা হচ্ছে দ্রাব্যতার গুণফলের পরিবর্তন হবে কিনা, এটা আমরা আমাদের দ্রাব্যতা উভয়ের ক্ষেত্রে বের করে আমরা শেষে ডিসিশন নিব, যেটা হচ্ছে মেইন কথা। কেন বের করবো দ্রাব্যতা উভয়ের ক্ষেত্রে, কারণ তোমার দেখে এখানে বোঝা উচিত যে এখানে তোমার আছে হচ্ছে এজিসিএল এবং এইচসিএল, এজিসিএল এবং এইচসিএল। তো তোমাদেরকে এই সমানের কনসেপ্টে আলোচনার ক্ষেত্রে এতক্ষণ যেটা বলছিলাম যে ভাই এটা হচ্ছে দুর্বল তড়িৎ বিশ্লেষ্য, সবল তড়িৎ বিশ্লেষ্য, এবং যখনই সবল তড়িৎ বিশ্লেষ্য দুর্বল তড়িৎ বিশ্লেষ্য চলে আসবে তোমার এটা কিন্তু কমন আয়ন ইফেক্টের ক্ষেত্রে পড়বে। তো কমন আয়ন ইফেক্টের কনসেপ্টে তাহলে পড়বে, তার মানে এটা দ্রাব্যতা অবশ্যই হ্রাস পাবে। তবে আমরা আগে এই ক্ষেত্রে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে সবসময় কি করবো, যে আমাদের যে কেএসপিটা দেওয়া থাকবে এটা গ নম্বরে সম্ভবত বের করা ছিল আর কি, বা গ নম্বরে অনেক সময় দেখা যায় গ নম্বরে আর কি কেএসপি ভ্যালুটা বের করা লাগে এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে। তো ধরো আমাদের এখানে কেএসপি ভ্যালু দেওয়া আছে, তো আমরা আগে মূল যোগের কেএসপি থেকে আমরা দ্রাব্যতা বের করবো। তাহলে আমরা মূল যোগের কেএসপি থেকে কিভাবে বের করতে হয় এটা আসলে তুমি জানো, সেটা হচ্ছে দেখো যে এজি প্লাস এবং সিএল মাইনাস। তো এটা হচ্ছে দ্রাব্যতা আমরা আগে বের করবো, তো এটা দ্রাব্যতা এস ধরলাম। তাহলে কেএসপি ভ্যালু দেখো তোমার দেওয়া আছে এখানে 1.7 এটা দেওয়া আছে। তো আমি যদি একবার সেটা করি, তো এখানে এস এবং এস স্কয়ার হতো, আমি একবার ডাইরেক্ট রুট করে দিচ্ছি যে 1.7 ইনটু 10 ইনভার্স 10। সো এখন ক্যালকুলেটরে হিসাব করি, root over of 1.7 into 10 inverse 10। সো এখানে ভাই ভ্যালু আসে হচ্ছে 1.304 into 10 inverse 5, ঠিক আছে, এরকম একটা ভ্যালু আসে। এখন ভাই কথা হচ্ছে এই যে ভ্যালুটা আমরা বের করলাম এটা হচ্ছে আমাদের মূল যে যৌগ প্রকৃত যে অবস্থায় ছিল সেই প্রকৃত অবস্থায় যৌগটার দ্রাব্যতা। এটা কেন করলাম, কারণ ভাই আমরা জানি যে এখানে কমন ইফেক্ট খাটবে, তার মানে দ্রাব্যতা পরিবর্তন হবে, মানে হ্রাস পাবে, তাই আমরা আগে বের করলাম দ্রাব্যতা। এখন ভাই সহজ কথা, এখন তোমার যে এটা আছে 0.8 এটার ক্ষেত্রে আমরা এখন কাজ করবো। দেখো এইটা হচ্ছে এটার মোলার ঘনত্ব দেওয়া আছে, তাহলে এই যৌগটার ক্ষেত্রে সবল তড়িৎ বিশ্লেষ্য এটার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি না ভেঙে, যে এটাকে যদি ভাঙি আমরা এরকম ক্লোরিন মাইনাস, এবং উভয়ের ক্ষেত্রে তোমার দেওয়া আছে যেহেতু ঘনমাত্রা দেখো দেওয়া আছে, তার মানে এটার ঘনমাত্রা 0.1 মোলার হবে, এটার ঘনমাত্রা ভাই 0.1 মোলার হবে। তাহলে আমরা এখানে বলতে পারি না যে ভাই আমাদের এই যৌগে আমাদের কমন আয়ন তো ক্লোরিন কমন আয়ন, তাহলে ক্লোরিনের ঘনমাত্রাটা আমরা যে পরিবর্তিত যৌগ সেই পরিবর্তিত যৌগের দ্রাব্যতা যদি S1 ধরি, একটা তো S আছে তাই না, একটা S আছে, তাহলে S প্রাইম বা S1 যদি ধরি, তাহলে সেখানে ক্লোরিনের তোমার এটা কি হবে, ঘনমাত্রাটা কি হবে, দেখো যেটা মনে রাখবা এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যেটা সেম থাকবে, যে আয়নগুলো সেম থাকবে সেই আয়নের ক্ষেত্রে কিন্তু তোমার ঘনমাত্রা এটা চেঞ্জ হবে বা যুক্ত হবে আর কি। দেখো আগে ঘনমাত্রা ছিল হচ্ছে তোমার এখনকার ঘনমাত্রা আমরা যেটা ধরছি নতুন যে যৌগ নতুন যে দ্রবণ এই ক্ষেত্রে সেই দ্রবণের মানে দ্রাব্যতা হচ্ছে S1, এবং তার সাথে কিন্তু যুক্ত হবে কি 0.1 মোলার, 0.1 মোলার। এখানে বিষয়টা একটু বুঝো, এই যে ক্লোরিনের সাথে S1টাকে যে নতুন যে যৌগ মানে নতুন যে তোমার হবে দ্রবণের নতুন যে দ্রবণ, সেই দ্রবণ মানে এটা যোগ করার পরে সেই দ্রবণের দ্রাব্যতা আমি ধরে নিচ্ছি হচ্ছে S1, আর 0.1 মোলারটা হচ্ছে এই যে তোমার এখানে যে তোমার ক্লোরিনের যেটা ছিল ক্লোরাইডের আয়নের যে তোমার ঘনমাত্রাটা ছিল সেটা আমি বলছি।
তাহলে আমরা যদি এজিসিএল এর মানে ঘনমাত্রা এখন আবার বের করি কেএসপি অফ এজিসিএল, তাহলে এটা কিন্তু আবার সেই একই ঘটনা থাকবে, এজি প্লাস এবং সিএল মাইনাস। সো এটা ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি একটু এদিকে করি। সো এটা দেখো, এজি প্লাসের জায়গায় আমরা এখন দ্রাব্যতা মূল নতুন যৌগের S1 ধরছি, আর সিএল এর ক্ষেত্রে আমরা এটাও করছি, এখানে মানটা দেখো দেখা যাচ্ছে কিনা 0.1। সো আমরা যদি হিসাবটা করি তাহলে এখানে S1 স্কয়ার এবং 0.1 ইনটু S1। সো ভাই ক্যালকুলেটর হিসাব করে দেখবা যে এই যে 0.1 হোল S1 স্কয়ার আর কি মানটা, এটা তোমার এটা হচ্ছে নতুন যৌগের যে দ্রাব্যতা ওটা নির্দেশ করছে, এবং এর মানটা অনেক কম হয়ে থাকে এই ধরনের ইসের ক্ষেত্রে, দ্রাব্যতার মানটা অনেক কম হয়ে থাকে। সেই জন্য আমরা এই মানটাকে হিসাব না করতে পারি, এই জন্য আমরা সরাসরি জাস্ট 0.1 S1 নিয়ে কাজ করবো। এবং আমাদের যে কেস ফিগারটা এটা কিন্তু আগেই ছিল, এই মানটা আমরা এখন কাজে লাগাবো, যে 1.7 ইনটু 10^19, এবং এখানে কিন্তু 0.1 S1 ছিল। সো 0.1টাকে যদি এখানে ডাইরেক্ট করি, তো করার দরকার নেই, 0.1 দ্বারা ভাগ করে দিই, ইকুয়াল টু S1 থাকলো। এখন S1 এর ভ্যালু বের হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি, আচ্ছা এটা সামনে বলছি, দেখো হিসাবটা আগে করে নিই। 0.1 আচ্ছা এটা হচ্ছে 1.7 ডিভাইড বাই 0.1। আচ্ছা, সো এটার রেজাল্টটা আসে হচ্ছে 1.7 ইন্টু 10^9, ঠিক আছে? এটা আসে 1.7 ইন্টু 10^9 মোলার। সো ভাই দেখো কোথায় 1.3 আর কোথায় মানে 10^5, মানে এটা বড় অবশ্যই এটার থেকে, 10^9 এর থেকে 10^5 বড়। মূল কথাটা কি একটু এবার বোঝো। এটা হচ্ছে দ্রাব্যতার পরিবর্তন, মানে হ্রাস পাবে সেটা আমরা আগে থেকেই জানতাম, দ্রাব্যতা হ্রাস পাবে, জাস্ট এটা ক্যালকুলেশন করে নির্ণয় করা। কিন্তু আমার প্রশ্ন কিন্তু চাইছে কি দ্রাব্যতার গুণফলের পরিবর্তন হবে কিনা। এখন তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যে কোনো যৌগের ক্ষেত্রে বা যে কোনো দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতার যে গুণফল এটা সবসময় অপরিবর্তনীয় থাকবে, যে কোনো দ্রবণের ক্ষেত্রে যে ফিক্সড মানটা ওটা থাকবে। তাহলে এক্ষেত্রে কি হবে ভাই, এই ক্ষেত্রে দেখো তোমার এই যে দ্রাব্যতা হ্রাস পাইছে না, দেখতে পাচ্ছ দ্রাব্যতা কিন্তু হ্রাস পাইছে। কেন হ্রাস পাইছে? দ্রাব্যতার যে গুণফল ওই মানটাকে ফিক্সড রাখার জন্য, বা কাইন্ড অফ ওই সাথে একটা কনসেপ্টের সাথে মিলে আর কি, ওইটাই আর কি, তো শব্দ বিক্রিয়ার ক্ষেত্রে ওটা খাটে। তো ওই ফিক্সড রাখার জন্য কিন্তু তোমার দ্রাব্যতা হ্রাস পাইছে, কিন্তু দ্রাব্যতা দেখো আগে যেটা ছিল এখন তার থেকে অনেক কমে গেছে। তার মাধ্যমে কি হলো, যে তোমার দ্রাব্যতার গুণফল সেটা কিন্তু অক্ষত থাকলো। তাহলে মূল অ্যান্সারটা কি হবে, যেটা অ্যান্সার কি খুবই বিরক্তকর, যে ভাই কোনো পরিবর্তন আসলে হবে না। এই কনসেপ্টটা কিন্তু থিওরিটিক্যাল কনসেপ্ট, তোমাকে জাস্ট একটু ম্যাথমেটিক্যাল যে ইজি টাস্ক আছে সেটা করে দিতে হবে। আর এই জাতীয় ভাই এই একই সিস্টেমে তুমি এখান থেকে যে ধরনের ম্যাথ আসে এই ক্যাটাগরিতেই তোমার পড়ে, হয় তোমার একটু থিওরি লেখা লাগে, তাই ম্যাথ করলে এই ক্যাটাগরির ম্যাথটা যদি ভালোভাবে তুমি বোঝো, কনসেপ্টগুলো বোঝো, তাহলে অবশ্যই তুমি সময় থেকে থিওরি আসুক ম্যাথ আসুক ইনশাআল্লাহ দুইটা বিষয় ভালো করতে পারবা। আজকের ভিডিওটা ভাই এই পর্যন্ত ছিল। এই ভিডিওতে কোনো সমস্যা থাকলে, তোমাদের কোনো চাহিদা থাকলে অবশ্যই সেটা তুমি কমেন্ট বক্সে জানাবা, অবশ্যই সেই বিষয় নিয়ে সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।